প্রলিফিক অ্যাটাক হবে, এটা তো একটা ইউনিল্যাটারাল অ্যাটাকটা, একক না। আর যদি সরকারকে পতনও করে, এই সরকার তো পতন হবে না, তারা ইরান থেকে তেহরান থেকে সরে গিয়ে বিভিন্ন দুর্গম পার্বত্য অঞ্চলে আশ্রয় নেবে এবং গরিলা ওয়ারফেয়ার। অলরেডি আমাদের হাতে যেই খবরগুলো আছে, তাদের মিসাইল এবং ইন্টারসেপ্টিং ক্যাপাসিটির যে ডিভাইস গুলো আছে, অর্থাৎ মিসাইল প্রতিহত করা, ইন্টারসেপ্ট করা, প্লেন ইন্টারসেপ্ট করা, ফাইটার্স, হ্যাঁ, এয়ারফোর্সকে ইন্টারসেপ্ট করা, সমস্ত কিছু তারা দুর্গম এলাকায় সরিয়ে নিচ্ছে। ইরানের নেতারা খুব স্ট্র্যাটেজিক এবং অত্যন্ত প্রফাউন্ড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার ডিফেন্স অফ ইরান। কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আমরা দেখেছি যে কয়টা দেশ থেকে মার্কিন নাগরিকদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইসরায়েলও তাদের নাগরিকদেরকে সতর্ক করেছে। তো এই ক্ষেত্রে ইরানের প্রতি 13টা দেশ থেকে, অলরেডি 13টা না 14টা দেশ থেকে আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের রেড অ্যালার্ট দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। হ্যাঁ, তো এটা বুঝাই গেছে তাদের কাছে, তাদের অ্যান্টিসিপেশন ইজ ভেরি ক্লিয়ার আমেরিকার, যে এই 13-14টা দেশ সবগুলোই যুদ্ধের আওতায় চলে এসছে। আর ওই তারা সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, তারপরে জর্ডন, তারপরে হলো আপনার এই যে ওমান, এগুলো গণিক কি লাভ? হুসেন শহীদ সরওয়ার্দী অনেক আগে একটি কথা বলেছেন 1956-এ। উনি মধ্যপ্রাচ্য সম্পর্কে একটি কথা বলেছিলেন, সুয়েজ ক্যানেল নিয়ে যখন ক্রাইসিস তৈরি হয়েছিল। ইন্টারেস্টিং হিস্ট্রি। সুয়েজ ক্যানেলে আপনার জামাল আব্দুল নাসের সুয়েজ ক্যানেলের উপরে আপনার এম্বার্গো দিয়েছিল, যেন পশ্চিমবঙ্গ এদিক দিয়ে না আসতে পারে। তারা আসলেও তাদেরকে ট্যাক্স দিতে হবে। এইটার উপরে ফ্রান্স এবং ব্রিটেন খেপে গিয়েছিল আপনার মিশরের উপরে। তখন ভারত মিশরের পক্ষ নিয়েছিল, আর পাকিস্তান পক্ষ নিয়েছিল আমেরিকার এবং ইংল্যান্ডের। তখন সরওয়ার্দিকে জিজ্ঞেস করলো যে আপনি নাসেরকে সমর্থন করলেন কেন, মিডল ইস্টের বিরুদ্ধে গেলেন, মুসলিম কান্ট্রি। তখন সরওয়ার্দি একটা মূল্যবান কথা বলেছিলেন, এই কথাটা এখনো সঠিক, 0 + 0 + 0 + 0 = 0। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব প্লাস কুয়েত প্লাস কাতার প্লাস আরব আমিরাত প্লাস ওমান প্লাস আবুধাবি = 0। এখনো তো আমরা মুসলিম দেশগুলোকে দেখতেছি না যে মানে ইরানের পাশে। আমরা যে আমি আপনি আমরা তো অনেকেই ইরানের জন্য কাজ করছি বা করতেছে অনেকেই, কিন্তু দেশগুলো কেন? আমরা অনেক মুসলিম কান্ট্রি আছে, ভয়ে যায় না আমেরিকার সাহায্য টাহ্য বন্ধ করে দিলে, এইড বন্ধ করে দিলে দেশ চালাবে কিভাবে? অর্থনীতি দাদা এদের হাতে, বুঝছেন না? আমেরিকা তো দুটো জিনিস দিয়া শাসায় সারা পৃথিবীতে। এটা হলো অর্থনীতি দিয়া, তাদের স্ট্রং অর্থনীতি, আর সেকেন্ড হলো এদের নিউক্লিয়ার পাওয়ার, মিলিটারি মাইট, সামরিক শক্তি। হ্যাঁ, দুইটা দিয়েই সারা পৃথিবীর সভারেন্টিকে আমেরিকা কুক্ষিগত করে রাখছে। জি, ফরাদ ভাই, আমরা শেষ করব দুজন দর্শক নিয়ে। ইমরান আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত এবং কোন দেশ থেকে জয়েন করেছেন? জি, ইমরান আহমেদ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশ থেকে জয়েন করেছি, আমি গাজীপুরে আছি। জি, বলেন। আমার ফরহাদ স্যারের কাছে আমার প্রশ্ন হইলো গিয়া, ইরান কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে আমরা বুঝতেছি না, কারণ ওনারা একাই 8-10টা দেশের লোক ওনারা যুদ্ধ করতেছে। আপনি ধন্যবাদ। আপনি কি এখনো কি অনেকে বলতেছে ইরানের কাছে আপনার সামরিক বোম আছে। আপনি কি আমার এই শুরু হওয়ার পর থেকে শুনছিলেন? আপনার নাম ইমরান আহমদ। ইমরান আহমেদ এতক্ষণ পর্যন্ত যে উনি এত আলোচনা করছে আপনি মনে শুনেন নাই। ইমরান ভাই, আপনার আমি আবারও বলি, একটু বলি, ছোট করে বলে দিই। ইমরান সাহেব এত কষ্ট করে কোশ্চেনটা করছেন, ওনার সন্তুষ্টির জন্য আমার উত্তর দিতে হবে। যে ইজিপশিয়ান বিখ্যাত জার্নালিস্ট যার নাম মেহেদি হাসান, উনি আমেরিকা থেকেই কমেন্ট করেছেন। তাকে রাজীব সরদেশাই, ভারতের বিখ্যাত সাংবাদিক, আরেকজন প্রশ্ন করেছিলেন এই যুদ্ধ কতদিন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো চাইছে 1-2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দিবে। তো হাসতে হাসতে বললো 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 বছর, 1 যুগ হতে পারে। তাহলে এখন বুঝতে পারছেন এটা 1 যুগও হতে পারে। 1 যুগে কত বছর? 12 বছরে 1 যুগ বোধহয়, নাকি না 10 বছরে? 1 decade it might be continued. Have you got your answer, Mr. Imran? জি জি জি। আরেকজন দর্শক আছেন শাওন, জি, আপনার প্রশ্ন বা মতামত কোথা থেকে বলছিলেন? জি জি, আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে বলছি।
বগুড়া জেলা থেকে বলছি। জি, আমার বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের তো জ্বালানি তেলের মজুদ খুব সামান্য, মানে 15 থেকে 1 মাসের মজুদ বর্তমানে আছে। তো এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমাদের সরকার এখন কি করতে পারে? 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর আগে আমরা দেখছিলাম যে যখন আপনার ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ হয়, ওই সময় রাশিয়া সরকার খুব কম দামে তেল বিক্রি করতো তারা, এবং ইন্ডিয়া ওই ক্রুড অয়েল গুলো ওদের দেশে এনে রিফাইন করে ওরা বাংলাদেশ সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে তারা সরবরাহ করত। তো এরপরে যখন কিন্তু বাংলাদেশ সরাসরি রাশিয়া থেকে আনতে পারতো না, বা আপনার ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি গুলো আনতে পারতো না আমেরিকার স্যাংশন খাওয়ার ভয়ে। তো এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আমাদের ওই পাইপলাইনটাও মোটামুটি এখন বিনষ্ট, 5ই আগস্টের পরে সম্ভবত ওটা পাইপলাইনটাও বিনষ্ট। তো এখন এই বিকল্প সময়ে আমরা কিভাবে কি ইয়ে করতে পারি? উত্তর দিবে আপনার প্রশ্নে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে মনে প্রথম জয়েন করেছেন। খোরশেদ আলম, আপনি কুয়েত থেকে, কি অবস্থা আপনাদের এখানে? আসসালামু আলাইকুম। উত্তরণের জন্য আলহামদুলিল্লাহ আছি, সবাই ভালো। মাঝে মধ্যে যে মিসাইল পড়ে ওই যে ড্রোন পড়ে, আজকে এক শিশু মারা গেছে কুয়েতে। এখন স্যার কাছে প্রশ্ন, না তো আলহামদুলিল্লাহ ভয় হয় না, নামাজ কালাম পড়ে বাইরে যাই, সমস্যা নাই, ডিউটি চলে। যে স্যার কাছে প্রশ্ন, দীর্ঘমেয়াদী হয়তো আমাদের এই যে এত লাখ প্রবাসী, সরকার তো এখন পর্যন্ত কোনো প্রবাসীদের কি করবে, কোনো উদ্যোগ নেয়নি, তাদের কি অবস্থা হবে? যে ব্যবসা বাণিজ্য একেবারে ডাউন হয়ে গেছে যুদ্ধের কারণে, কাস্টমার নাই মার্কেটে। ধন্যবাদ, ধন্যবাদ, স্বাভাবিক অবস্থা। ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা বলি, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান এই সম্পর্কে কনসার্ন ব্যক্ত করেছেন। হ্যাঁ, 2 জন বাংলাদেশি মারাও গেছে, এটা উনি বলেছেন। এবং বিদেশে আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের যা করণীয় পররাষ্ট্রমন্ত্রী তা ক্লিয়ার করেছেন, সবটাই করবেন। ওই যে আপনাদের হাই কমিশন না কনসুলারের যোগাযোগ রাখার জন্য উনি তো নির্দেশনা দিয়েছেন। না, ওইদিকে ওনারাও বলছে, ওইদিকে আপনি কোন দেশে আছেন? কুয়েতে। হ্যাঁ, কুয়েতে আমাদের যে কনসুলেট আছে, দূতাবাস আছে, সেই দূতাবাসের সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। এবং এই ডাইরেক্টিভটা দিয়েছে আমাদের মাননীয় আপনার পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান। না, দূতাবাস খোঁজখবর নিচ্ছে, কুয়েতে দূতাবাস সবার খোঁজখবর নিচ্ছে। হ্যাঁ, যে বিজ্ঞপ্তি দিচ্ছে যে এইভাবে আপনারা চলবেন, সতর্কতা জারি করলে কি করতে হবে ওরা খোঁজখবর নিচ্ছে। এদিকে করতেছে। বাট খোরশেদ আলমের যে প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে ওনারা তো লুজার হচ্ছে, কাস্টমার নাই, নাই, যাই হোক এগুলো নিয়ে আর কি। এমন তো দেশে চলে আসতে হবে আমাদেরকে, এমন হইতে হবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সবাই তো দেশে চলে যেতে হবে, এখানে থাকা সম্ভব যদি দীর্ঘায়িত হয়, ওরকম কিছু হয় আর কি। খোরশেদ আলম, এটা নিয়ে চিন্তা করেন না। আমার মনে হয় সরকার অবশ্যই আপনাদের কথা চিন্তা করবে। যদি আপনাদের ফেরত আসতেও হয়, নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে। আর না নিলে আমরা তো আছি কথা বলার জন্য। আমরা তো কথা বলতেই আছি, সেটাই, আমরা তো কথা বলতেই আছি। দরকার হলে আমরা আরো বেশি কথা বলতে থাকবো আপনাদের অধিকার আদায়ের জন্য। আমরা তো আছি প্রবাসীদের বিশেষ করে। ফরাদ ভাই, আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য। এবং আমরা আসলে চাই যে মিডল ইস্ট থেকে সবাই যুক্ত হয়ে আমাদেরকে একটু খোঁজ খবর জানান। বাট আমার মনে হয় ওরা সমস্যায় আছে, এই জন্য কম জয়েন করে এখন। তো ফরাদ ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। হাসিনা আপা, যুদ্ধ কেউ চায় না, শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ চায়। ইসরায়েল যুদ্ধ চায় তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং আপনার মধ্যপ্রাচ্যে তার যে শক্তিমত্তা, তার হেজিমনি জাহির বজায় রাখার জন্য। আর আমেরিকা চায় তার স্বার্থের জন্য, তেলের স্বার্থ, এটাই কারণ। আর আমার মনে হয় না যে এশিয়ার কোনো দেশ যুদ্ধ চায়। ওই চায়না দেখেন বিরাট শক্তি, চায়না 62-তে ভারত আক্রমণ করেছিল, এরপরে কি চায়না নিজেকে কোনো যুদ্ধে জড়িয়েছে? অর্থাৎ আমরা এশিয়ানরা কিন্তু যুদ্ধবাজ না, যুদ্ধবাজ হলো পশ্চিমা শক্তি। তো আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি হোক, এবং ইসরায়েলের নেতানিয়াহু অলরেডি একটা মানব বিধ্বংসী মানুষ, দানব হিসেবে পরিচিত হয়েছে, তারও দিন শেষ হয়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা কি, আমি চাইবো জাতিসংঘ জরুরি মানে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের জরুরি মিটিং ডাকুক, ডেকে এসকালেশনটা, অর্থাৎ আর্মস এসকালেশন, যেটা যে অ্যাটাকিং এসকালেশন, যুদ্ধের যে গতি এতটা ছড়িয়ে পড়েছে, এটাকে আস্তে আস্তে টেনে এনে একদম অতি অল্প সময়ের মধ্যে যদি শেষ না করা যায়, তাহলে
অর্থনৈতিক মহামন্দা সারা বিশ্বে তৈরি হবে, যেটা আমরা চাই না। আমরা একটা উন্নত অবস্থায় আছি একবিংশ শতাব্দীতে, আমরা চাই এই উন্নত অবস্থায়